না, খুব বেশি কিছু বলার নেই। অ্যাকচুয়ালি এই নাটকটা যিনি লিখেছেন, যার উপন্যাস, নাটকটা যিনি লিখেছেন না, এটা যার উপন্যাস, রবিশঙ্কর বল, তাকে আমি ব্যক্তিগতভাবে চিনতাম। আমার সঙ্গে খুব ভালো আলাপ ছিল। এবং আহ, রবিদা 2017 সালে মারা যান। তার আগে আমি হসপিটালে ওনাকে দেখতে গেছিলাম। তার বেশ কিছুদিন আগেই আমি চন্দ্রাহতের কুটির পড়েছি। আমার বরাবরই খুব ইচ্ছে ছিল যে এইটা নিয়ে আমি কাজ করব। তারপর ওর স্ত্রী সীমাদির সঙ্গে কথা হয় এবং সীমাদি তারপরে পারমিশন দেন এটা করার জন্য। অ্যাকচুয়ালি রবিশঙ্কর বল যে উচ্চতার শিল্পী ছিলেন, সেইটা একটা ছোট্ট বইয়ের মধ্যে বা একটা ছোট্ট উপন্যাসের মধ্যে বা একটা ছোট নাটকের মধ্যে 2 ঘন্টা 10 মিনিটে ধরে নেওয়া সম্ভব নয়, একেবারেই নয়। এই যে এখানে একটা সংলাপ আছে না, যে উনি আমার সঙ্গে মানস ভ্রমণে এসেছেন। মাৎসুও বাসো ছিলেন একজন জাপানি কবি। উনি হাইকু লিখতেন। হাইকু হচ্ছে একটা স্পেশাল ধরনের পোয়েম বা পোয়েট্রি। এবং মাৎসুও বাসোর সবচেয়ে বিখ্যাত পোয়েম যেটা, সেটা আমরা এখানে ইউজ করেছি, ওই জলে লাফ দিল একটি ব্যাঙ। ওটা অ্যাকচুয়ালি ছিল হচ্ছে যে, মানে অরিজিনাল হাইকুতে হচ্ছে অ্যান ওল্ড পন্ড, আ ফ্রগ জাম্পস ইনটু দ্য পন্ড, স্প্ল্যাশ, দেন এগেইন সাইলেন্স। যেটা আমরা এখানে করি, জলে লাফ দিল একটি ব্যাঙ, কি গভীর অনুরণন। আরেকটা মিল খুব খুঁজে পাওয়া যায়, সেটা হচ্ছে বাসো জন্মেছিলেন 1644-এ, মারা গেছেন প্রবাবলি 1694-তে, 50 বছর 51 বছর বেঁচে ছিলেন। আহ, রবিদা সম্ভবত জন্মেছিলেন 62 বা 64-তে, আমার মনে নেই, এবং 2017 সালে মারা গেছেন ওই 54-55 বছর বয়সে। মানে দুজনের লাইফ স্প্যান প্রায় একই, কিন্তু কয়েক শতাব্দী পরের। তো রবিদা আর কি মাৎস্য বাসন নিয়ে এত বেশি ফ্যাসিনেটেড ছিলেন যে উনি ভাবা শুরু করেছিলেন যে বাসর সঙ্গে কথা হচ্ছে। হ্যাঁ, এবং ওই কবিতাগুলি অনুবাদ করে উপন্যাসটা করেছেন। এবং রবিদার জীবনে এরকম একটা ঘটনা ঘটেছিল, যেখানে আমাদের যে মনতোষ বাসু, যার মাৎস্য বাসর সঙ্গে মিলিয়ে একটা নাম রাখা হয়েছে মনতোষ বাসু, সে যেমন একটা রিহ্যাবিলিটেশন সেন্টারে যায়। প্রয়াত লেখক ও ঔপন্যাসিক কথা সাহিত্যিক রবিশঙ্কর বলের জীবনেও এরকম একটা ঘটনা ঘটেছিল 2008-9 সালে। তো তখন এরমও দিন গেছে যে উনি একটা সাপ্তাহিক গিয়েতে আর কি উপন্যাস লিখতেন। তো ওইখানে বসে লিখতেন, প্রত্যেক কিস্তি প্রত্যেকবার সীমাদি গিয়ে কাগজের অফিসে জমা করতেন। তো এই ঘটনাটা খানিকটা উনি ওর সঙ্গেও রিলেট করেছেন, যে উনি একটা রিহ্যাবিলিটেশন সেন্টারে গেছেন, সেখানে আছেন এবং সেখানে চরিত্র নিয়ে করা। তো আমার যদিও এটা এই উপন্যাসটাকে নাটকে রূপান্তরিত করা এবং সেই নাটকটাকে স্টেজে রিপ্রেজেন্ট করা খুবই কঠিন ছিল, কিন্তু আহ, আমার মনে হয়েছিল যে এটা আমি করবো। এটা আমার একটা প্যাশন ছিল, যেটা আমি করবোই, সেই জন্য এটা করা। দ্বিতীয় কথা বলার এটা যে এখানে যারা কাজ করেছেন তারা ম্যাক্সিমাম যদি নতুন ছেলে মেয়ে, এই যে 18-19 জনের মধ্যে 1-2 জন ছাড়া প্রায় প্রত্যেকেই প্রথমবার স্টেজে উঠলেন। তো আমি এই তরুণ ব্রিগেডের ওপর ভরসা রেখেছিলাম। এবং আমার ধারণা, আমি জানি না, সেটা আপনারা দর্শকরা বলবেন যে আমি কতটা সফল হতে পেরেছি, তবে আমার মনে হয়েছে যে ওরা আমার ভরসার সম্পূর্ণ মর্যাদা রেখেছে। এই এবং কালকে তো আমার হ্যাঁ, কালকে আমাদের প্রথম পাবলিক শো মিনার্ভা থিয়েটারে সন্ধ্যে 6:30টায়। তারপর আমাদের বেশ কতকগুলি শো আছে। তো আমরা দেখি যে আশা করব যে দর্শকরা এই নাটকটা নেবেন এবং এই নাটকটা সফল হবে, মঞ্চে সফল হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি অবাস্তব মাচ। কিছু না এটা। দেখো, রবিশঙ্কর বলের জীবনী জানলে খানিকটা বোঝা যায় এর সাথে একটা রিলেশন রয়েছে। তাছাড়াও চন্দ্রাহতের কুটির, এইটা একটা একটা মানে একটা ইউটোপিয়ান জগৎ যেখানে কিছুই নর্মাল নেই, এবং এখানে এমন কিছু পলিটিক্যাল টার্মসও ইউজ করা হয়েছে যেখানে আমাদের মনে হয় যে সেটা অ্যাকচুয়ালি আছে। মানে এই আছে এবং নেই, এই দুয়ের দ্বন্দ্বই হচ্ছে চন্দ্রাহতের কুটির, এবং সেইখানে যে লোকগুলো বাস করে তাদের মধ্যেও এই দ্বন্দ্বটা বিদ্যমান। ফলে সেইটার একটা তুল্যমূল্য ব্যালেন্স এই থিয়েটারটা ঘটিয়েছে বলে আমার মনে হচ্ছে এই থিয়েটারটা ভালো হবে। এবং নাটকের পাশাপাশি মিউজিকটাও একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে তুমি দায়িত্বটা সামলেছো, কি কিছু বলো? আমি এখানে অ্যাকচুয়ালি মিউজিকের ফাইন টিউন করেছি বলতে পারবো। মানে এখানে যে গানগুলো হয়েছে মূলত সেই গানগুলো তন্ময়ের করা, সব কটা সুর। আমি এসে ওই একটুখানি ঠিক করে দিয়েছি আর কি জিনিসটা। একটাই মাত্র গান শেষে যেটা হয় সেটা সুরটা আমার করা, বাদ বাকি গানগুলো তন্ময়েরই করা। আর বা যে বিজিএমটা হয় ওটা বিশ্বজিতের করা।
আমাকে এখানে করতে হয়েছে যে যা হয় একজন এক্সপার্ট হিসেবে এসে আমি বলেছি যে না ইয়ার একটু এরকম হলে ভালো হয়, একটু এরকম হলে ভালো হয়, সেটা করে একটা ব্যালেন্স করেছি, আমরা চেষ্টা করেছি একরকম, সেটা একরকম শোনাচ্ছে এবং আমার মনে হয় যখন শো হবে তারপরে লোকে আরো ভালো বলতে পারবে যে সেটা কেমন লাগছে শুনতে। আমার মনে হচ্ছে ঠিকই আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দেখুন সবাই মিলে চন্দ্রাবতের কুটির, আগামীকাল 7ই জুলাই শো আছে সন্ধ্যাবেলায় 6:30টায় মিনারবাড়ি। সবাই মিলে দেখুন, ভালো থাকবেন। এই লেখাটি মূলত রবিশঙ্কর বলের একটি উপন্যাস থেকে করা, এবং এই উপন্যাসটির মধ্যে অদ্ভুত একটা বাস্তব এবং অবাস্তবতার ব্যাপার আছে, এবং মূল উপন্যাসে যে জাপানি লেখক মাকসু বাসু কথা আছে, সেই বাসুকে এই নাটকে জীবন্ত করে দেওয়া হয়েছে। এবং এই নাটকটি এই সময়ের মধ্যে থেকে যে প্রবল ভাঙচুরের কাহিনী বলে, এবং মানুষ যেন প্রত্যেকটা মানুষই কোনো না কোনোভাবে চন্দ্রাহত, মুনস্ট্রাক। আমরা সকলে যারা সুস্থ তারাও হয়তো অসুস্থ ভেতরে ভেতরে। এই ছোট্ট একটা মিনিয়েচার পৃথিবীকে দেখানো হয়েছে এই নাটকে, যে পৃথিবীর মধ্যে বিভিন্নভাবে বিভিন্ন লোক অ্যালকোহলিক, কেউ সাপের বিষ খায়, কেউ ড্রাগ খায়, কেউ ডেনড্রাইট খায়, তাদের দুঃখ কষ্ট যন্ত্রণা এই সবটা যেন সুস্থ মানুষের সঙ্গেও মিশে আছে। এই কথাটি বলবার জন্য নাটকটির অবতারণা, এবং এই জন্যই এটি চন্দ্রাহতের কুটির, যেন পুরো পৃথিবীটাই চন্দ্রাহতের কুটির, একটা হাট, একটা এবং সেখানে জাপানি বাস মানে এই বাসর লেখা, সেটা একটা অনন্তের কথা বলে, মানে একই সঙ্গে একটা নোংরা পঙ্কির পৃথিবী, আর এক সঙ্গে একটা অনন্তের পৃথিবী, অনন্তের পর্যটনের কথা, এই দুটো মিলেই জীবন। এটুকুই আমাদের নাটকের মোটামুটি গতি। এবং কালকে আবার আশ্বস্ত হবে। হ্যাঁ, কালকে আবার 6:30টায় অভিনীত হবে। এটা একটু বলে দিন। আগামীকাল আবার 6:30টায় আসলে প্রথম প্রদর্শন জনতার জন্য, দর্শকের জন্য। আজকে যে প্রদর্শনটি হয়েছে এটা কিছু মানে একটা প্রেস শো বলা যেতে পারে, এবং আগামীকাল থেকে নাটকের নিয়মিত অভিনয়, প্রথম অভিনয় আগামীকাল মিনার্ভায় 6:30টার সময়, ডাক থিয়েটার এবং নাটকীয় নিবেদিত নাটক, পৃথ্বীশ রানা নির্মিত এবং সম্পাদিত এবং নির্দেশিত চন্দ্রাহতের কুটির। মূল লেখা কিন্তু রবিশঙ্কর বল, নাটকটি লিখেছি আমি, উজ্জ্বল চট্টোপাধ্যায়। আপনাদের সকলকে আমন্ত্রণ করব। থ্যাংক ইউ।